উনি যদি 9 মাসে একটা সুষ্ঠু নির্বাচন এনশিওর করার মতন অবস্থায় না যান, বাকি সংস্কার বিচার আমি সব সরায় রাখলাম, ওনার তো এমনিতে ওই চেয়ারটা আসলে ছেড়ে দেওয়া উচিত। এখন আমাদেরই বলা উচিত যে আপনি সরে যান, অন্য কেউ যে মোর কম্পিটেন্ট, মোর ক্রেডিবল, মোর দেশপ্রেমিক, তার আসলে ওই আসনে যাওয়া উচিত। রুবিন ফারহানা, জাতীয় নির্বাচনের ডেডলাইন বা রোডম্যাপ হলে বিএনপির দিক থেকে বিতর্ক বা অন্য যে বিতর্কগুলো আছে সেগুলো কি কমে যাবে কিনা? দেখুন, আপনি নিজেই বলছেন আপনার 3টা এজেন্ডা, নির্বাচন, সংস্কার, বিচার, নির্বাচন। এর মধ্যে প্রথম দুটোর কিছুই আপনি এখনো করতে পারেননি, তাহলে হাতে রইল নির্বাচন। আপনি দেখুন, এখনো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রোড ম্যাপ বা একটা ধারণা অ্যাটলিস্ট দেয় যে আগামী জানুয়ারিতে নির্বাচন, কিংবা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কিংবা আগামী ডিসেম্বরে নির্বাচন, একটা মোটা দাগের একটা ধারণা যদি উনি দেন, আমি মনে করি অর্ধেক সংকট ওনার কমে যাবে। কেন কমে যাবে? রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এবং এনসিপি, তারা নির্বাচনের খুব দ্রুত না চাইলেও চক্ষু লজ্জার কারণেও কিন্তু তারা বলছেন আমরা নির্বাচন বিরোধী না। তারা কিন্তু এই কথাটি সবসময় বলছে আমরা নির্বাচন বিরোধী না। এবং জামাতের আমির তো বলেছেন যে আমরা যৌক্তিক সময় এবং আগামী রমজানের আগেই আমরা আশা করছি যে একটা নির্বাচন আমরা বাংলাদেশে হতে দেখব। সো মোটা দাগে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আপনি অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন জাস্ট একটা রোড ম্যাপ দিয়ে। বাকি রইল প্রশাসন। প্রশাসন যখন দেখবে যে এই সরকার আর আছে 6 মাস এবং তারপর একটি নির্বাচিত সরকার আসতে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি অনেক রকম বিশৃঙ্খলা, অনেক রকম উচ্চাশা, অনেক রকম অনিশ্চয়তা প্রশাসনের মধ্যে কাজ করছে, সেটাও কিন্তু অনেকটা কমে আসবে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে নির্বাচনের দিকে ফোকাসড হবে। এবং জাতি নির্বাচনের দিকে যেটা বলা হয় যে নির্বাচনকে ঘিরে তখন সকল আলাপ আলোচনা এবং প্রস্তুতি শুরু হবে। নির্বাচন করবার যেই প্রধান কেন্দ্র যেটি নির্বাচন কমিশন, তারা কিন্তু বহু আগে থেকে বলছে যে তারা ডিসেম্বরে নির্বাচন করার জন্য প্রস্তুত। এবং সে কারণে আপনি লক্ষ্য করবেন নির্বাচন কমিশনকেও কি করে মেলাইন করা যায়, নির্বাচন কমিশনকেও কি করে বলা যায় যে এটি নিরপেক্ষতা হারিয়েছে, এই ধরনের আওয়াজ কিন্তু আমরা ছোট ছোট দল যাদের হয়তো এখনো নিবন্ধন হয়নি, যারা নিবন্ধনের শর্ত পূরণ করবার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেগুলো করার মতন অবস্থায় তারা নেই, তারাও কিন্তু বলছে যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। অথচ এখন পর্যন্ত আপনি দেখুন নির্বাচন কমিশনের একটা স্পেসিফিক উদাহরণ কি আপনারা কেউ দেখাতে পারবেন? বা এনসিপি যে দাবি করছে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে, একটা উদাহরণ দেখাতে পারবেন নির্বাচন কমিশন কোথায় নিরপেক্ষতা হারিয়েছে? এই নির্বাচন কমিশন পলিটিক্যাল ব্যাপারে একটা টু শব্দ না, মানে ওই যে হওয়ার পর করে নাই, আপিল করে নাই, আপিল করে মানে আয়েশাকের ক্ষেত্রে আপিল করে নাই, এটা একটা কথা। দেখুন, এখন পর্যন্ত একটা টু শব্দ নির্বাচন কমিশন রাজনৈতিক ব্যাপারে করে নাই। নির্বাচন কমিশন ক্লিয়ার করে দিয়েছে তাদের ফোকাস জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কিংবা অন্য যেসব পলিটিক্যাল আদার্স যেগুলো, সেগুলো ব্যাপারে কোনো কথা বলেনি, বলেছে আমাদের ফোকাস জাতীয় নির্বাচন, ডিসেম্বরের মধ্যে আমরা সেটি করব। এবং নির্বাচন কমিশন তাদের কাজগুলো করে যাচ্ছে। এই ডক্টর জাহিদ যে কথাটি বললেন, এটা গত কয়েকদিন ধরে আমরা শুনছি যে যেহেতু নির্বাচন কমিশন আপিল করে নাই ইশরাকের মামলায়, সুতরাং নির্বাচন কমিশন একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন গণ অভ্যুত্থানের পরে গঠিত হয়েছে, সুতরাং এই নির্বাচন কমিশন হাসিনার নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে ওই সময় যে নির্বাচনগুলো হয়েছে শেখ হাসিনার সময়, তার একটি নির্বাচনও ক্রেডিবল নির্বাচন হয় নাই। সুতরাং এই নির্বাচন কমিশন কেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করবে যেই রায়টি গণমানুষের এবং যেই রায়টি মানে হাসিনার সময়কার যে রায়গুলো সেগুলোর মতন নয়? সারবত্তা তো থাকতে হবে মামলায় আপিল করতে হলে, চাইলেই আপিল করে ফেলা যায় না। সত্যি বলছি, যে কোনো মামলায় আপিল করা যায় না। বহু মামলা আছে যেটা হয়তো লোয়ার কোর্টেই শেষ হয়ে যায়, ইভেন হাইকোর্টে আসে না, হাইকোর্টে শেষ হয়ে যায়, অ্যাপিলের ডিভিশনে যায় না, এরকম হাজার মামলা আছে। সুতরাং এই একটা অ্যাপিল কেন করেনি সেজন্য আপনি তাকে পক্ষপাত দুষ্ট বলবেন, সেটা তো হয় না। সেটা হচ্ছে অ্যাপিল করা তো ফরজ কিছু না। আমি তো একটা রায়ে সন্তুষ্ট হতে পারি। মানে এই রায়ে কি তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছে? হয় নাই তো। ইশরাককে হয়েছে, তো আপিল করবো কি না? তাপসকে মেয়র ঘোষণা করো, তাই যে আমি খুশি হই নাই। মানে আমি খুব অবাক হই ওনারা কি বলছেন। আরেকটা ইস্যু একটু যদি বলি, যে আপনি হয়তো খেয়াল করেছেন গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের সংশয় প্রকাশ করেছেন যে এই নির্বাচন হলে সেখানে পুলিশ প্রশাসন আসলে তারা যদি কোনো রকম ঝামেলা হয় সেগুলো ঠেকাতে পারবে কিনা। এই সংশয়টা কতখানি যৌক্তিক আপনার কাছে মনে হয়?
মানে দেখুন, আমি যে একটু আগে বলেছিলাম না, প্রতিটা সাবজেক্টে ফেল করে উনি অভূতপূর্ব রেকর্ড গড়েছেন। 9 মাস ধরে উনি ক্ষমতায় আছেন। উনি এখনো একটা সুষ্ঠু নির্বাচন, যেটা তার প্রাইম রেসপন্সিবিলিটি, ইফ নট দ্য সোল, ওই প্রাইম রেসপন্সিবিলিটি উনি ঠিকভাবে ক্যারি আউট করতে পারবেন কিনা, এটা নিয়ে ওনার সন্দেহ আছে। আপনি আমাকে বলেন ওনার কথাবার্তা, আমি যখন এই নিউজটা পড়ছিলাম, আপনি ঠিক যে জায়গায় এসে আমাকে প্রশ্নটি করেছেন, ওই জায়গায় আমার নজর আটকে গেছে যে উনি ইভেন 9 মাস পরে এসে জানেন না এখানে কোনো মানে ওনার সরকারটা তো ওনার, এখন তো আপনি হাসিনা সরকার বলতে পারবেন না, আর কারো ঘাড়ে আপনি দোষ দিতে পারবেন না। তাহলে একটা মাত্র ঘাড় যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ওনার নিজের ঘাড়। তো উনি যদি 9 মাসে একটা সুষ্ঠু নির্বাচন এনশিওর করার মতন অবস্থায় না যান, বাকি সংস্কার বিচার আমি সব সরায় রাখলাম, ওনার তো এমনিতে ওই চেয়ারটা আসলে ছেড়ে দেওয়া উচিত। এখন আমাদেরই বলা উচিত যে আপনি সরে যান, অন্য কেউ যে মোর কম্পিটেন্ট, মোর ক্রেডিবল, মোর দেশপ্রেমিক, তার আসলে ওই আসনে যাওয়া উচিত, যে অ্যাটলিস্ট ভাই সংস্কার বিচার, আমি বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী রাজনৈতিক দলগুলো ডেফিনেটলি সেটা করবে, না করে উপায় নাই, কারণ মানুষের কাছেই তাদেরকে ভোটের জন্য যাইতে হবে। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করবার মতন মানে নৈতিক জোর যেই সরকার পাচ্ছে না, যেই সরকার প্রধান পাচ্ছে না, সেই সরকার প্রধানের অধীনে নির্বাচনে যেতে আমরাই ভীতবোধ করব। আমরাই এই সরকার প্রধানের অধীনে নির্বাচন যেতে চাই না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহান। আপনার